সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলোচনা করছি তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা। আমরা স্বাধীনতা অর্জন করেছি বিসর্জনের মধ্যে দিয়ে। তো এই কবিতা একদিকে বিসর্জন আর একদিকে অর্জন। তাহলে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতা আলোচনা করছি। আমার এখানে দুইটা শব্দ আছে, অর্জন বনাম বিসর্জন। বিসর্জনের মধ্যে দিয়ে অর্জন করেছি আমরা স্বাধীনতা। স্বাধীনতা হচ্ছে বাতাসের মতো, বাতাস ছাড়া আমরা বাঁচতে পারি না, স্বাধীনতা ছাড়াও আমরা বাঁচতে পারি না। বেঁচে থাকার জন্য বাতাস প্রয়োজন, আবার বেঁচে থাকার জন্য স্বাধীনতাও প্রয়োজন। কিন্তু মনে রাখবে, যে বাতাস আমাদের জীবন বাঁচায় সেই বাতাসের পবিত্রতা রক্ষা করার দায়িত্ব আমাদের মানুষের। কারণ আমরা মানুষ যখন অসচেতন হয়ে যাই তখন বাতাস দূষিত হয়। বায়ু দূষণের জন্য মানুষ দায়ী। চিন্তা করো তো, যে বাতাস আমাদের জীবন বাঁচায় সেই বাতাসকে আমরা মানুষেরাই আবার দূষিত করি, অপবিত্র করি। যে স্বাধীনতা আমাদের হাসায়, যে স্বাধীনতা আমাদের বাঁচায়, সেই স্বাধীনতাকে আবার আমরাই কলঙ্কিত করি, আমরাই স্বাধীনতার সৌন্দর্য নষ্ট করি। বেঁচে থাকার জন্য বাতাস প্রয়োজন, বেঁচে থাকার জন্য স্বাধীনতাও প্রয়োজন। বাতাস আমাদের জীবন বাঁচায়, স্বাধীনতা আমাদের জীবন হাসায়। সুতরাং বাঁচতে হবে, হাসতেও হবে। কিন্তু একটা জিনিস মনে রাখবে, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। স্বাধীনতা অর্জন করতে তোমরা একটা ভাব সম্প্রসারণ পড়েছ, তাই না? স্বাধীনতা অর্জন করতে যতটা কষ্ট করতে হয়, স্বাধীনতা রক্ষা করতে তার চেয়েও বেশি কষ্ট করতে হয়। ওই যে বললাম, আমরা আমাদের ভুলে, আমাদের অসচেতনতার কারণে বাতাস দূষিত হয়, আবার আমাদের ভুলে, আমাদের অসচেতনতার কারণে স্বাধীনতাও কলঙ্কিত হয়, স্বাধীনতার সৌন্দর্য নষ্ট হয়। এ কারণে আমাদেরকে সচেতন থাকতে হবে বাতাস যেন দূষিত না হয়। আমাদের সচেতন থাকতে হবে আমাদের স্বাধীনতা যেন কলঙ্কিত না হয়। মনে রাখবে, আমরা আমাদের পূর্বপুরুষদের কাছে সবচেয়ে বেশি ঋণী। কারণ আমাদের পূর্বপুরুষরা 52 ভাষা আন্দোলনের মধ্যে দিয়ে তোমার আমার মুখে মাতৃভাষা বাংলা দিয়ে গিয়েছে। আমাদের পূর্বপুরুষরা লাখ লাখ শহীদ, আমাদের পূর্বপুরুষের মধ্যে সেই লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে এদেশের স্বাধীনতার জন্য। লক্ষ লক্ষ মা বোন তাদের ইজ্জত দিয়ে দিয়েছেন আমাদের স্বাধীনতার জন্য। তাহলে আমাদের মা বোনদের ইজ্জতের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, লাখ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমাদের স্বাধীনতা, রক্তের বিনিময়ে অর্জিত আমার তোমার স্বাধীনতা। এই স্বাধীনতা যেন কোনোভাবেই ভুল লণ্ঠিত না হয়, এই স্বাধীনতার সৌন্দর্য যেন কোনোভাবেই কলঙ্কিত না হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে আমাদের পূর্বপুরুষেরা তোমার আমার জন্য একটা স্বাধীন দেশ রেখে গিয়েছে, আমাদের পূর্বপুরুষরা তোমার আমার জন্য ভাষার অধিকার রেখে দিয়েছে, মাতৃভাষার অধিকার। তুমি দেখো তো, আমরা আমাদের এই পূর্বপুরুষদের ঋণ কিভাবে পরিশোধ করব? তোমরা এখন শিক্ষার্থী, তোমরা পরিশোধ করবে কিভাবে? ভালোভাবে পড়ালেখা করবে, ভালো মানুষ হবে, দেশপ্রেমিক হবে, দেশের পক্ষে থাকবে, দেশের বিরুদ্ধে কখনো যাবে না। মায়ের বিরুদ্ধে যেমন যাওয়া যাবে না, এই দেশের বিরুদ্ধেও যাওয়া যাবে না। দেশকে ভালোবাসতে হবে, মাকেও ভালোবাসতে হবে, তাহলেই দেশপ্রেমের সার্থকতা। তো তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা,
অর্জন এবং বিসর্জনের কবিতা, একদিকে বিসর্জন আর একদিকে অর্জন। তো কবি পরিচিতিটা একটু দাগিয়ে নাও। শামসুর রহমান 1929 সালের 23শে অক্টোবর ঢাকা শহরে জন্মগ্রহণ করেন। দাগ দিবে। তার পৈতৃক নিবাস নরসিংদী জেলার রায়পুরা থানার পাড়াতলী গ্রামে, দাগ দাও। এরপরে 2-3টা লাইন পর, তার পেশা ছিল সাংবাদিকতা, দাগ দাও। 2টা বাক্য পরে, তার প্রধান কাব্য প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, রৌদ্র করটিতে বিধ্বস্ত নীলিমা, দাগাবে। বন্দি শিবির থেকে স্টার চিহ্ন দাও। বাংলাদেশ স্বপ্ন দেখে, বুক তার বাংলাদেশের হৃদয়। লাস্ট বাক্যটা, তিনি 17 আগস্ট 2006 সালে মৃত্যুবরণ করেন। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়। অনুধাবন, আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়। অনুধাবন মানে সৃজনশীলের খ, স্টার চিহ্ন দাও, রক্ত গঙ্গা। আগে গঙ্গা নদীর প্রসঙ্গ বুঝো। হিন্দু ধর্মে গঙ্গা নদী খুবই পবিত্র নদী। হিন্দুরা বিশ্বাস করে গঙ্গার জলের স্পর্শে পাপ ধুয়ে যায়। এটা হিন্দু ধর্ম বিশ্বাস। হিন্দুরা বিশ্বাস করে গঙ্গার জলের স্পর্শে পাপ ধুয়ে যায়। এদেশের জন্য যারা শহীদ হয়েছেন, এদেশের জন্য যারা রক্ত দিয়েছেন, তাদের বুকের রক্তকে তুলনা করা হয়েছে গঙ্গার জলের পবিত্রতার সঙ্গে। গঙ্গার জল যেমন পবিত্র, এই গঙ্গার জলের পবিত্রতার সঙ্গে তুলনা করেছে এদেশের জন্য, স্বাধীনতার জন্য যারা রক্ত দিয়েছে। তোমরা জানো দেশপ্রেম ইমানের অঙ্গ, আর সেই দেশপ্রেম থেকে যারা এদেশের জন্য রক্ত দেয় তারা বীর শহীদ। আর সেই শহীদদের রক্তকে তুলনা করা হয়েছে গঙ্গার জলের পবিত্রতার সঙ্গে। আর কতবার দেখতে হবে খান্ডব দাহন, অনুধাবন। আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। এই খান্ডব দাহন শব্দের উপর একটা স্টার চিহ্ন দাও। খান্ডব দাহন শব্দের উপর স্টার চিহ্ন। তাহলে আমরা একটু দেখি খান্ডব দাহন এটার মানে কি। একটা জিনিস আমি এখান থেকে লিখে দিই, তাহলে একটু সুবিধা হবে, তোমরা দেখতে পারবে। খান্ডব দাহন, খান্ডব হচ্ছে একটা অরণ্যের নাম, অরণ্য, বন। আর দাহন হচ্ছে দগ্ধ করা। দগ্ধ মানে পোড়ানো, পোড়ানো। তাহলে দাহন অর্থ হচ্ছে দগ্ধ করা বা পোড়ানো। আর খান্ডব হচ্ছে অরণ্য, বন। হিন্দু ধর্মের মহাভারতে, হিন্দু ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ মহাভারত, সেই মহাভারতে এই খান্ডব অরণ্যের উল্লেখ আছে। এই খান্ডব অরণ্যকে পুড়িয়ে দেওয়া হয়েছিল। আর এই খান্ডব অরণ্যকে যখন পোড়ানো হয়েছিল, তখন এই খান্ডব অরণ্যের লক্ষ লক্ষ জীবজন্তু মারা গিয়েছিল। তোমরা জানো একটা অরণ্যে নানা প্রজাতির জীবজন্তু থাকে, থাকে না? একটা জীব বৈচিত্র্য থাকে। তো এই খান্ডব অরণ্যকে যখন পোড়ানো হয়েছিল, ওই খান্ডব অরণ্যের লক্ষ লক্ষ জীবজন্তু মারা গিয়েছিল। অরণ্য, বিশাল অরণ্য ধ্বংসস্তূপ হয়ে গিয়েছিল। এই খান্ডব অরণ্য পুরানোর মধ্যে দিয়ে কি বোঝানো হয়েছে জানো? সেই পাকিস্তানি অশুভ শক্তিরা, পাকিস্তানি বাহিনী আমাদের এই প্রিয় বাংলাকে ধ্বংসস্তূপ রচনা করতে চেয়েছিল। এই পুরো বাংলাকে, আমার তোমার জন্মস্থানকে ধ্বংসস্তূপ রচনা করতে চেয়েছিল। ওই খান্ডব অরণ্যের মতো পুড়িয়ে দিয়ে দিতে চেয়েছিল। খান্ডব অরণ্যকে পুড়িয়ে দেওয়ার মধ্যে দিয়ে যেমন লক্ষ লক্ষ জীবজন্তুকে, অগণিত অসংখ্য জীবজন্তুকে পুড়িয়ে দেওয়া হয়েছিল,
পাকিস্তানি বাহিনীরাও এদেশে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল। এদেশের মানুষের ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছিল। আর এই পাকিস্তানিদের তৈরি ধ্বংসস্তূপের সঙ্গে তুলনা করা হয়েছে খান্ডব অরণ্য পুরানোর সঙ্গে। তাহলে খান্ডব অরণ্য পুরানোর মধ্যে দিয়ে শুধু একটা অরণ্য ধ্বংস করা হয়নি, ওই অরণ্যের অসংখ্য লক্ষ লক্ষ জীবজন্তু পুড়িয়ে হত্যা করা হয়েছিল। পাকিস্তানিরা ছিল অশুভ শক্তি, পাকিস্তানিরা ছিল রক্তচোষা দৈত্যের মতো। রক্তচোষা দৈত্যরা কি করে জানো? তারা রক্ত পান করে পিপাসা মিটায়, দৈত্যরা ধ্বংস করে আনন্দ পায়, দৈত্যরা হত্যা করে উল্লাসে নেচে উঠে। আর এই পাকিস্তানি বাহিনীর স্বভাব ছিল এই দৈত্যদের মতো। খান্ডব অরণ্য পুড়িয়ে যেমন শুধু একটা অরণ্য ধ্বংস করা হয়নি, ওই অরণ্যে লক্ষ লক্ষ জীবজন্তু ধ্বংস করা হয়েছিল। এই পাকিস্তানি বাহিনী শুধু এই তোমার আমার এই প্রিয় বাংলাকেই ধ্বংস করতে চায়নি, তারা এই বাংলার জনগণ সবাইকে হত্যা করতে চেয়েছিল, ধ্বংসস্তূপ রচনা করতে চেয়েছিল। এ কারণে এই খান্ডব দাহন দিয়ে বোঝানো হয়েছে পাকিস্তানিদের রচিত ধ্বংসস্তূপ। কিন্তু আমরা সেই সুকান্ত ভট্টাচার্যের সেই কবিতার মতো আমরা জ্বলে পুড়ে মরে ছারখার হয়ে যাই, কিন্তু কারো কাছে মাথা নত করি না। আমরা ধ্বংসস্তূপের মধ্যে থেকে জেগে ওঠা ফিনিক্স পাখি। পাকিস্তানিরা ধ্বংস করতে চেয়েছিল, আমরা ধ্বংস হইনি, আমরা ধ্বংস থেকে জেগে উঠেছি। আমরা বারবার মরে আমরা মৃত্যুকে ভুলে গিয়েছি। তাহলে একটু দেখো, তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙল। স্টার চিহ্ন দাও, সাকিনা বিবির কপাল ভাঙল। স্টার চিহ্ন দিয়েছ? সাকিনা বিবির কপাল ভাঙল। এটার একাধিক ব্যাখ্যা আছে। সবচেয়ে গ্রহণযোগ্য সবচেয়ে সুন্দর যে ব্যাখ্যাটা, সেটা হচ্ছে এই সাকিনা বিবি নামের এই নারী পাকিস্তানিদের দ্বারা নির্যাতিত হয়েছে, ধর্ষিত হয়েছে। নির্যাতন আর ধর্ষণ দুইটা শব্দের মধ্যে আবার পার্থক্য আছে না? যে কারণে নেগেটিভকে নেগেটিভ ভাবে তুলে ধরা উচিত। এই সাকিনা বিবি পাকিস্তানিদের দ্বারা ধর্ষিতা হয়েছে, নির্যাতিতা হয়েছে, তার কপাল ভেঙেছে। একটা ধর্ষিতা নারী, একটা নির্যাতিতা নারী সমাজে কোথাও জায়গা হয়, তার কোনো দাম থাকে? আর এই পাকিস্তানিরা এই সাকিনা বিবি নামের নারীর উপর নির্যাতন করেছে। আবার আরো ব্যাখ্যা আছে, এই সাকিনা বিবির স্বামীকে শুধু নির্যাতনই করেনি, সাকিনা বিবির স্বামীকে হত্যা করেছে পাকিস্তানি বাহিনী। আর আমাদের এই সাকিনা বিবি হয়ে গেল বিধবা নারী। আর একজন বিধবা নারী, সে জীবন্ত ট্রাজিক নারী। কারণ সাকিনা বিবির স্বামীকে হত্যা করা হয়েছে, মৃত্যুর মধ্যে দিয়ে সাকিনা বিবির স্বামী তো মুক্তি নিয়ে চলে গেল, কিন্তু সাকিনা বিবি তার স্বামী হারানোর বেদনা নিয়ে, নির্যাতন নিয়ে সারা জীবন বেঁচে রইল এই সাকিনা বিবি। সাকিনা বিবি হয়ে গেল জীবন্ত ট্রাজিক। আমার কথা কি বুঝতে পেরেছ? তাহলে দেখো, এবং এই সাকিনা বিবি নামের নারী রংপুরে কিছুদিন আগে মারা গিয়েছে। তোমরা অনলাইনে গুগলে সার্চ দিলে পাবে সাকিনা বিবির উপর কি অমানবিক নির্যাতন চালানো হয়েছিল, এবং সাকিনা বিবির অনেক বীরত্বের কাহিনী তোমরা জানতে পারবে। কিছুদিন আগে মারা গিয়েছে। আমার কথা কি বুঝতে পারলে? সিথির সিঁদুর মুছে গেল হরিদাসীর। পুরো লাইনটা দাগ দাও, অনুধাবন, সৃজনশীলের খ। সিথির সিঁদুর মুছে গেল হরিদাসীর। এই যে সিথির সিঁদুর, হরিদাসী, এই নামের মধ্যে দিয়ে বোঝা যায় যে হিন্দু নারী উনি। সাকিনা বিবি নামটা ছিল মুসলিম, আর হরিদাসী, সিথির সিঁদুর, এই নাম দিয়ে বুঝি কি? হিন্দু নারী। হিন্দু ধর্ম মতে, সনাতন হিন্দু ধর্মে কোন হিন্দু নারীর যখন বিয়ে হয়, তখন হিন্দু নারী সিথিতে, চুলের যে সিথি, চুলের সিথিতে সিঁদুর পরে।
হিন্দু বিবাহিত নারী। আর ওই হিন্দু নারীর স্বামী যেদিন মারা যায়, সেদিন ওই হিন্দু নারী আর সিঁথির সিঁদুর পরে না, সিঁথির সিঁদুর মুছে ফেলে। তাহলে দেখো তো, সনাতন হিন্দু ধর্ম মতে বিবাহিত নারীরা সিঁথিতে সিঁদুর পরে, আর ওই হিন্দু নারীর স্বামী যেদিন মারা যায়, ওই হিন্দু নারী যেদিন বিধবা হয়, সেদিন আবার সিঁথির সিঁদুর মুছে ফেলে। তোমরা কি জানো, এই পাকিস্তানি বাহিনী এই হরিদাসীর স্বামীকে হত্যা করেছে, আর হরিদাসীও বিধবা হয়েছে। তাহলে দেখো তো, একজন মুসলিম সাকিনা বিবির স্বামী এদেশের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছে, একজন হিন্দু হরিদাসীর স্বামী এদেশের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছে। এদেশটা হিন্দুদেরও দেশ, এদেশটা মুসলিমদেরও দেশ। এদেশের ইতিহাস তৈরি করেছে হিন্দু মুসলমানরা অনেক বিসর্জনের মধ্যে দিয়ে। এদেশের ইতিহাস শুধু মুসলমানরা তৈরি করেনি, এদেশের ইতিহাস তৈরির পিছনে হিন্দুদের বুকের তাজা রক্ত আছে। এটাই বুঝায়। তো আমার এই বাংলাদেশ হবে তো অসাম্প্রদায়িক দেশ। শুধু কি ৭১-এর মুক্তিযুদ্ধে শুধু কি মুসলমানরাই নেমেছিল, হিন্দুরা কি নামে নাই? এদেশের প্রতিটা আন্দোলন সংগ্রামে শুধু কি মুসলমানরাই রাস্তায় নেমেছে, হিন্দুরাও তো নেমেছে। তো এদেশ সবার দেশ, এদেশ হিন্দুদেরও দেশ, এদেশ মুসলিমদেরও দেশ। সুতরাং ধর্মের দোহাই দিয়ে আমরা হিন্দু মুসলমান একে অপরকে কটাক্ষ করব না। ধর্মীয় অবমাননার দোহাই দিয়ে এক ধর্মের মানুষ আর এক ধর্মের মানুষের উপর আমরা আক্রমণ করব না, কারণ এই দেশটা সবার দেশ। এদেশের ইতিহাস তৈরির জন্য সাকিনা বিবিরাও বিসর্জন দিয়েছে, এদেশের স্বাধীনতার জন্য হিন্দু হরিদাসীরাও বিসর্জন দিয়েছে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো। দাগ দাও, জলপাই রঙের ট্যাঙ্ক এলো। এই জলপাই রঙের ট্যাঙ্ক কারা আনলো? পাকিস্তানি সেনাবাহিনী। তোমরা জানো সেনাবাহিনীর পোশাকের রং কি? জলপাই রং। আর সেনাবাহিনীদের যত কিছু ব্যবহৃত সব জলপাই কালারের। অথচ তোমরা কি জানো জলপাই রং শান্তির প্রতীক, জলপাই পাতা শান্তির প্রতীক। কিন্তু এই পাকিস্তানিরা সেদিন মানব হয়ে আসেনি, পাকিস্তানিরা এসেছিল দানব হয়ে, ট্যাঙ্ক নিয়ে দানবের মতো চিৎকার করতে করতে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাত্রাবাস বস্তি উজাড় হলো। দাগ দাও, ছাত্রাবাস বস্তি উজাড় হলো। স্টার চিহ্ন ছাত্রাবাস, স্টার চিহ্ন বস্তি। উজাড় অর্থ কি লিখো? উজাড় অর্থ খালি, খালি হওয়া, শূন্য হওয়া। এই স্বাধীনতার জন্য ছাত্রাবাস বস্তি খালি হয়ে গেল। উজাড় হওয়া শব্দের অর্থ খালি হওয়া, শূন্য হওয়া। আচ্ছা, তোমরা কি জানো যে কোনো আন্দোলন সংগ্রামে প্রথম টার্গেট করে ছাত্রদের? আর আমি বলি এই বাংলাদেশের ইতিহাস ছাত্রদের ইতিহাস। প্রতিটা আন্দোলন সংগ্রামে ছাত্ররা রাজপথে নেতৃত্ব দিয়েছে, লড়াই করেছে। ছাত্রদের বাদ দিয়ে বাংলাদেশের কোনোদিন ইতিহাস লেখা হয়নি। সেই ৫২-র ভাষা আন্দোলন থেকে শুরু করে রানিং সময় পর্যন্ত প্রতিটি আন্দোলন সংগ্রামে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে। এ কারণে তুমি দেখবে সব সময় অশুভ শক্তির কাছে ছাত্ররা টার্গেট হয়। আর এ কারণে পাকিস্তানি সেনাবাহিনীদের কাছেও প্রথম টার্গেট ছিল ছাত্রদের হোস্টেল, কারণ তারা ছাত্রদের হোস্টেল ধ্বংস করতে চেয়েছিল, ছাত্রদের হত্যা করতে চেয়েছিল। আর বস্তি, তোমরা জানো বস্তিতে তোমরা মনে করো অশিক্ষিতরা থাকে, কিন্তু একটা জিনিস মনে রাখবে, বস্তির মানুষরা অশিক্ষিত হতে পারে, দরিদ্র হতে পারে, কিন্তু জানো ৭১-এর মুক্তিযুদ্ধে সেই ছাত্রাবাসের শিক্ষিত ছেলেটা আর বস্তির সেই অশিক্ষিত ছেলেটা হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে এই বাংলা মায়ের জন্য লড়াই করেছিল। সুতরাং এই বাংলাদেশের ইতিহাস শুধু
শিক্ষিত মানুষরা তৈরি করে নাই। এই বাংলাদেশের ইতিহাস তৈরির পিছনে অশিক্ষিত মানুষদেরও অবদান আছে, ওই বস্তির ছেলেটারও অবদান আছে প্রতিটা আন্দোলনে। কিন্তু আমরা আজ দেখি বৈষম্য, শিক্ষিত অশিক্ষিতর মধ্যে বৈষম্য, সবকিছুতেই বৈষম্য। হিন্দু ও মুসলমানে বৈষম্য কই? বৈষম্য কি আসলেই দূর হয়েছে আমাদের এই দেশ থেকে? বৈষম্য তো দূর হইল না। আজ হিন্দু মুসলমান ভেদাভেদ কেন? তাহলে হিন্দুরা কি এই বাংলা মায়ের সন্তান না? মুসলিমরা কি বাংলা মায়ের সন্তান না? এই সাকিনা, মুসলিম সাকিনা বিবি হিন্দু হরিদাসীর তারা কি বিসর্জন দিয়েছে না? তাহলে দেখো, রিকয়েললেস রাইফেল আর মেশিন গান খই ফোটালো যত্রতত্র। স্টার চিহ্ন দাও। রিকয়েললেস রাইফেল, রাইফেলের একটা প্রকারভেদ, আর মেশিন গান খই। আগে স্টার চিহ্ন দাও খই, আর স্টার চিহ্ন দাও যত্রতত্র। যত্রতত্র মানে যেখানে সেখানে, আর খই ফুটালো মানে বুঝো গুলি বর্ষণ করলো। তোমরা খই ভাজা দেখেছো? আচ্ছা, খই ভাজা হয়তো অনেকে দেখো না। পপকর্ন ভাজাটা তো দেখছো ফুটপাতে রাস্তায়, পপকর্ন ভাজাটা দেখছো, পপকর্ন কিভাবে ফুটে। পাকিস্তানিরা আমাদেরকে মনে করতো কি জানো, আমরা পাখি, আর পাকিস্তানিরা নিজেদেরকে মনে করতো শিকারী। তো পাকিস্তানিরা এই বাংলার মানুষদেরকে এমন ভাবে হত্যা করছে, গুলি করছে, একের পর এক এত গুলি করছে, মনে হচ্ছে খই ফুটতেছে, পপকর্ন ভাজা। তুমি আসবে বলো, আর যত্রতত্র মানে যেখানে সেখানে গুলি বর্ষণ করছে। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম, ডাক দাও। গ্রামের, তোমরা জানো এই বাংলাদেশ গ্রাম প্রধান দেশ, ৬৮,০০০-এর উপরে গ্রাম আছে। আর তোমরা জানো এই পাকিস্তানিরা একেবারে শহর থেকে গ্রাম প্রতিটা জায়গায় ধ্বংসস্তূপ রচনা করতে চেয়েছিল। আর একটা জিনিস মনে রাখবে, বাঙালির শত্রু চিরদিন বাঙালিরা ছিল। পাকিস্তানিদের, আমাদের বাঙালির শত্রু বিদেশিরা আমাদের জন্য অভিশাপ ছিল, কিন্তু বিদেশিদের সবসময় সহায়তা করেছে এদেশের বাঙালিরা। তো মানুষের শত্রু চিরদিন মানুষ। এই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্করতম শিকারী প্রাণীটির নাম কি বলতো? মানুষ। এই পৃথিবীর কোনো হিংস্র প্রাণী মানুষের জন্য এতটা ভয়ঙ্কর না যতটা ভয়ঙ্কর একজন মানুষ আর একজন মানুষের জন্য। তো বাঙালির শত্রু চিরদিন বাঙালিরা ছিল। এই যে দেখো, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে পুড়িয়ে সহায়তা করেছে, কাদের সহায়তা? এদেশের মানুষদের সহায়তায়। তাহলে দেখো, তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তভিটার ভগ্নস্তূপে দাঁড়িয়ে একটানা আর্তনাদ করলো একটা কুকুর। স্টার চিহ্ন দাও। বিধ্বস্ত, বিধ্বস্ত পাড়া, বিধ্বস্ত পাড়া তো বুঝো, মানে পাড়া মহল্লা ধ্বংস করে দিচ্ছে। আর বাস্তবিটা, বাস্তবিটার অর্থ লিখো। আমি একটা বাস্তবিটা বলি, এটা এই অর্থটা লিখবে না, এটা তোমরা বায়োলজিতে পড়েছ। বাস্তু সংস্থান, ইকো সিস্টেম, ইকোলজি, বাস্তু, কিন্তু এটা নয়। এই বাস্তবিটা আমি যে অর্থ বলছি তোমার বইয়ে সব অর্থ নেই। বাস্তবিটা হচ্ছে বসত বাড়ি, কিন্তু এই বসত বাড়ির মধ্যে আবার পার্থক্য আছে। পৈতৃক ভিটামাটি, পৈতৃক ভিটামাটি বুঝো? দেখবা একই ভিটামাটিতে 14 পুরুষ ধরে বংশের পর বংশ মানুষ বসবাস করে। ধরো গ্রামে দেখবা বাপ দাদার একই ভিটামাটিতে সবাই মিলে বসবাস করে, ওইটাকে বলে বাস্তব ভিটা। পৈতৃক ভিটামাটি, বসত বাড়ি। দেখো, ভগ্নস্তূপ বুঝো? ভাঙা, ভাঙা স্তূপ, ধ্বংসস্তূপ। ভগ্নস্তূপ মানে ভাঙা স্তূপ, ধ্বংসস্তূপ। একটানা আর্তনাদ করলো একটা কুকুর। স্টার চিহ্ন দাও। আর্তনাদ, আর্তনাদ অর্থ কান্না, চিৎকার। আর্তনাদ অর্থ হচ্ছে কান্না, চিৎকার। আর কুকুরের উপর স্টার চিহ্ন দাও। কুকুর, স্টার চিহ্ন দিয়েছ? ওই যে পিছনের বালক দেখাচ্ছ? আর্তনাদ শব্দের অর্থটা লিখেছ? আর্তনাদ অর্থ হচ্ছে চিৎকার, কান্না। আর কুকুরের উপর স্টার চিহ্ন। আমি এটা বলে দিচ্ছি, এদিকে তাকাও।
এই কুকুরটা যে বসত বাড়িতে ছিল সেই বসত বাড়ির সবাইকে হত্যা করছে, পুরা বসত বাড়ি ধ্বংস করে দিয়েছে পাকিস্তানিরা। আর এই কুকুরটা কি করেছে জানো? সেই বসত বাড়ির ধ্বংসস্তূপের পাশে বসেই একটানা কান্না করছে তার প্রভুর জন্য। প্রভু মানে মালিক। এই কুকুরটির একজন মালিক ছিল বসত বাড়িতে। আর তোমরা জানো কুকুর হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত প্রাণী। এই কুকুরটা চাইলে পালিয়ে যেতে পারতো না? পাকিস্তানিরা যখন এই বসত বাড়ির এই বাস্তবিটার সবাইকে হত্যা করছে, পাকিস্তানিরা যখন বসত বাড়িকে ধ্বংস করে দিচ্ছে, কুকুরটি চাইলে পালিয়ে যেতে পারতো না? পালিয়ে যায় নাই। এই কুকুরটা ধ্বংসস্তূপের পাশে বসে কান্না করছে। কার জন্য? তার মালিকের জন্য। আর কুকুরটির কান্নাই ছিল প্রতিবাদ। কেন তোমরা আমার মালিককে হত্যা করলে? কি অপরাধ করেছিল আমার মালিক? তাহলে দেখো, কুকুরের চোখে কান্না ছিল সেদিন। কুকুরের কান্নাই ছিল পাকিস্তানিদের জন্য অভিশাপ, প্রতিবাদ। তুমি আসবে বলে হে স্বাধীনতা, অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের উপর। দাগ দাও, অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের উপর। একটা অবুঝ শিশু, যে এখনো কথা বলতেই শিখেনি, যে এখনো বুঝতে শিখেনি, হাঁটা শিখেনি, সেই অবুঝ শিশুর বাবা মাকে হত্যা করেছে। আর এই অবুঝ শিশুটা বাবা মার মৃতদেহের উপর হামাগুড়ি দিচ্ছে। একটা জিনিস খেয়াল করেছো? এদিকে তাকাও। আমি যদি বলি এই কবিতা বিসর্জনের কবিতা, তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা, এটা বিসর্জনের কবিতা কেন? স্বাধীনতার জন্য মুসলিম সাকিনা বিবি বিসর্জন দিচ্ছে, স্বাধীনতার জন্য হিন্দু হরিদাসী বিসর্জন দিচ্ছে, স্বাধীনতার জন্য কে বিসর্জন দিচ্ছে? একটা অবুঝ শিশু। স্বাধীনতার জন্য বিসর্জন দিয়েছে একটা কুকুরও তার প্রিয় মালিককে। তাহলে দেখেছো স্বাধীনতার জন্য কিভাবে বিসর্জন দিচ্ছে। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। স্বাধীনতা তোমার জন্য থুত্থরে এক বুড়ো, স্টার চিহ্ন দাও, থুত্থরে এক বুড়ো। এই থুত্থরে বুড়ো শব্দের অর্থ হচ্ছে অতি বৃদ্ধ। অতি বৃদ্ধ মানে খুবই বয়স্ক। আছে না কিছু বৃদ্ধ মানুষ আছে, দেখবা চলতে পারে না, কুজো হয়ে হাঁটে। বুঝতে পারছো? থুত্থরে বুড়ো মানে অতি বৃদ্ধ। উদাস দাওয়ায় বসে আছে। দাওয়া মানে বারান্দা। দাওয়া অর্থ কি? বারান্দা। আর উদাস মানে উদাসীন, অ্যাবসেন্ট মাইন্ডেড, অন্য মনস্ক। তাহলে উদাস মানে অন্য মনস্ক, অ্যাবসেন্ট মাইন্ডেড। তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক। অনুধাবন, তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক, এটা অনুধাবন। ওকে, অপরাহ্ন অর্থ কি জানো? দিনের শেষ ভাগ। দিনের শেষ ভাগ মানে সন্ধ্যার আগ মুহূর্ত। আর দুর্বল আলোর ঝিলিক, দুর্বল আলোর ঝিলিক বুঝো? হালকা আলোর ঝিলিক। তোমরা দেখেছো সন্ধ্যার আগ মুহূর্তে হালকা আলোর ঝিলিক দেখা যায়, এরপরেই সন্ধ্যা, তাই না? তুমি কি জানো? এদিকে তাকাও। তোমাদের প্রশ্ন করতে পারে কার চোখের নিচে দুর্বল আলোর ঝিলিক? থুত্থরে বুড়ো। আচ্ছা এদিকে তাকাও তো। এই যে অতি বৃদ্ধ যে বুড়ো লোকটা, সে আর কিছুদিন পরে মারা যাবে। কারণ এই বৃদ্ধ লোকটা চলতে পারে না, কথা বলতে পারে না, চুপচাপ এক জায়গায় বসে আছে। এই বৃদ্ধ মানুষটার জীবনে আর কোনো চাওয়া পাওয়া নাই। এখন বৃদ্ধ মানুষটা মৃত্যুর অপেক্ষায় দিন গুনছে। কিন্তু জানো এই বৃদ্ধের চোখের নিচে হালকা আলোর ঝিলিক। এই আলোটা কিসের ঝিলিক জানো? আমি দুইটা ব্যাখ্যা দেব। প্রথম আলোর ব্যাখ্যা হচ্ছে এই আলোটা আশা। এই আলোটা হচ্ছে আশার আলোর ঝিলিক। আচ্ছা তুমি চিন্তা করো তো, এই থুত্থরে বুড়োটা আর কয়দিন পরে মারা যাবে। তার জীবনে কি এমন আর আশা? তার জীবনে আর কোনো আশা আছে? সে তো মারা যাবে। কিন্তু জানো মৃত্যুর আগে এই বৃদ্ধ মানুষটার চোখের কোণে হালকা আশার আলোর ঝিলিক। তার শেষ নিঃশ্বাস যেন স্বাধীন দেশে হয়, এই পাকিস্তানিরা যেন পরাজিত হয়, এটাই তার শেষ আশা।
তার মৃত্যুটা যেন তার শেষ নিঃশ্বাস স্বাধীন দেশে হয়। আর একটা ব্যাখ্যা দিচ্ছি, দুর্বল আলোর ঝিলিক। আমাদের এই বৃদ্ধ, তার চোখে আগুন জ্বলে, অভিশাপের আগুন। কাদের জন্য? পাকিস্তানিদের জন্য। তো বৃদ্ধ মানুষ, তো তার চোখের পাওয়ার কম, হালকা আগুন, চোখে আগুন জ্বলে পাকিস্তানিদের জন্য। অনেক ব্যাখ্যা। স্বাধীনতা তোমার জন্য। মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নরবরে খুঁটি ধরে দগ্ধ ঘরের। দগ্ধ ঘর বুঝো? পুরা ঘর, পুরা ঘর। স্টার চিহ্ন দাও। মোল্লাবাড়ির বিধবা, তার মানে বুঝো মোল্লাবাড়ির বিধবা, এই বিধবা সেও নির্যাতিত হয়েছে, তার স্বামীকে হত্যা করছে, আর পুরো ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। পাকিস্তানিরা, একটা শিশুর জীবনে ছিল অভিশাপ, একটা কুকুরের জীবনে অভিশাপ, সাকিনা বিবির জীবনে অভিশাপ, হরিদাসীর জীবনে অভিশাপ। এই মোল্লাবাড়ির বিধবা, এই মোল্লাবাড়ির বউটা বিধবা হয়ে গেছে কেন? পাকিস্তানিরা তার স্বামীকে হত্যা করছে, মোল্লাবাড়িটা পুড়িয়ে দিয়েছে। আর জানো, এই বিধবা নারীটা ওই পোড়া ঘরের খুঁটি ধরে দাঁড়িয়ে আছে। স্বাধীনতা তোমার জন্য। হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে। স্টার চিহ্ন দাও। হাড্ডিসার আর অনাথ, স্টার চিহ্ন। হাড্ডিসার বুঝো? একেবারে শুকিয়ে যাওয়া, এতটা শুকিয়ে গেছে, চামড়া শুকিয়ে গেছে, হাড় বের হয়ে আসছে। ওইটাকে কি বলে? হাড্ডিসার। চামড়া শুকিয়ে গেছে, হাড় বের হয়ে আসছে, হাড্ডিসার, খুব রোগা চিকন। আর অনাথ বুঝো? এতিম, যার বাবা মা মারা গেছে। এই কিশোরীর বাবা মাকে হত্যা করছে পাকিস্তানিরা। এই কিশোরী মেয়েটা তার বাবা মাকে হারিয়েছে স্বাধীনতার জন্য। আর এই কিশোরী মেয়েটা কি করছে জানো? বেঁচে থাকার জন্য শূন্য থালা নিয়ে পথের ধারে বসে আছে, এক মুঠো ভাতের জন্য, ভিক্ষার জন্য, বেঁচে থাকার জন্য। তুমি দেখো, একটা কিশোরী, এই যে তোমরা আমার সামনে বসে আছো, আমার কিশোরী মেয়েরা, চপলা মেয়েরা, আমার বালিকারা, অবুজ বালিকারা, সবুজ বালিকারা, তুমি কি জানো একটা কিশোরীদের মধ্যে স্বভাব সুলভ লজ্জা থাকে? কারণ একটা কিশোরী মেয়ে চাইলেই, তুমি দেখবে আমাদের ঢাকা শহরে কিশোর গ্যাং আছে, কিশোরী গ্যাং কিন্তু নাই। তার মানে কিশোররা বেপরোয়া। এই যে আমাদের কিশোররা, এরা কোনো লজ্জা টজ্জা পায় না, এরা যা খুশি তাই কইরা ফেলে, কিশোর গ্যাং। কিন্তু আমার কিশোরীদের মধ্যে লজ্জা আছে। কিশোরীরা চাইলেও যা খুশি তাই করতে পারে না। কিন্তু জানো, সেই ৭১-এর মুক্তিযুদ্ধে এই কিশোরী মেয়েটা তার লজ্জা বিসর্জন দিয়ে সে পথের ধারে থালা হাতে বসে আছে একটু খাবারের জন্য। একটা কিশোরীর মেয়ের জীবনটাকে অভিশপ্ত করে দিয়েছে পাকিস্তানিরা। তোমার জন্য। সগির আলী, শাহবাজপুরের সেই জোয়ান কিশোর। দাগ দাও। এই প্যারাটা ভয়ঙ্কর লেভেলের গুরুত্বপূর্ণ, জ্ঞানমূলক, অবজেক্টিভ। এই প্যারাটা বিখ্যাত। দাগ দাও। সগির আলী, শাহবাজপুরের সেই জোয়ান কৃষক। দাগ দিয়েছ? জোয়ান মানে যুবক, শক্তিশালী, বলবান। জোয়ান অর্থ কি বলতো? যুবক, শক্তিশালী। জ্ঞানমূলক কিংবা অবজেক্টিভে প্রশ্ন করবে, শাহবাজপুরে সেই জোয়ান কৃষকের নাম কি ছিল? সগির আলী। আর সগির আলী কোন গ্রামের ছিল? শাহবাজপুর। স্টার ছিল। শাহবাজপুর একটা এলাকা, গ্রাম। আমি বলে দিচ্ছি কিভাবে প্রশ্ন হতে পারে, কিভাবে হতে পারে। দেখো, কেষ্টদাস, জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোকটা। দাগ দাও, পুরো লাইন। প্রশ্ন করবে, জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোকটার নাম কি? কেষ্টদাস। দেখো তো, কেষ্টদাস নামটা হিন্দু আর সগির আলী নামটা মুসলিম। এভাবেই তরুণরা, সেই জেলেপাড়ার তরুণ হিন্দু আর মুসলিম সগির আলী, এভাবেই দেশের জন্য লড়াই করেছে। দেখো, যেটা বলেছি, মতলব মিয়া, মেঘনা নদীর দক্ষ মাঝি। স্টার চেনা দাও। মতলব মিয়া, স্টার চেনা দাও। মেঘনা নদী। প্রশ্ন করবে, মেঘনা নদী দক্ষ মাঝির নাম কি ছিল? মতলব মিয়া। অথবা প্রশ্ন করবে,
তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। এই কবিতায় কোন নদীর উল্লেখ আছে? মেঘনা। গাজী গাজী বলে যে নৌকা চালায় উদ্দাম ঝড়ে, স্টার চেনা দাও গাজী। এই গাজী কি? একটা গাজীর অর্থ তোমরা জানো, কিন্তু ওই অর্থ নিবা না। একটা গাজীর তোমরা কথায় কথায় বলো না, মল্লে শহীদ বাঁচলে গাজী। যে যুদ্ধ করে মারা যায় সে হলো শহীদ, আর যে যুদ্ধ করেও মরে না সে হলো গাজী। কিন্তু এই গাজীর কোনো ব্যাখ্যা এখানে নিবে না। এই গাজী কে জানো? এই গাজী হচ্ছে, আমি এখান থেকে লিখে দিই, এই গাজী হচ্ছে পীর, মুসলিমদের পীর। পীর কারা হয়? পীর কাদেরকে বলা হতো? ধর্ম প্রচারক, ইসলাম ধর্ম প্রচারক। যারা ইসলাম ধর্ম প্রচারক, তোমরা জানো এই দেশে বড় বড় পীর আউলিয়ারা এসেছিল ইসলাম ধর্ম প্রচার করতে। আমার কথা কি বুঝতে পারছো? এমন একজন পীর গাজী। এখন এখানে আবার ব্যাখ্যা আছে, এদিকে তাকাও। তোমরা জানো গ্রামের মানুষ বেশি অশিক্ষিত, আর অশিক্ষিত মানুষরা কুসংস্কারে বেশি বিশ্বাস করে, জানো তো? তো এই গ্রামের অশিক্ষিত মানুষগুলো এই এই পীরদের মাজারে যাইতো। তোমরা দেখেছো আমাদের ঢাকা শহরে কত মাজার আছে? মাজার আছে তো। এই এই মাজারে কারা যায়? অশিক্ষিতরা ম্যাক্সিমাম। তুমি এখন গ্রাম এলাকার মানুষরা এদিকে তাকাও, গাজী হইল এরকম একজন পীরের নাম। এই পীরের মধ্যে আবার সুপার পাওয়ার ছিল। এই গাজী যদি ডাক দিত, মানে বনের বাঘ সিংহ থেকে শুরু করে যত হিংস্র জীবজন্তু সব তার সামনে এসে হাজির হইতো। পীরদের যদি আবার সুপার পাওয়ার না থাকে, ওই পীরের ফলোয়ার থাকবে? থাকবে না। এই জন্য দেখবা প্রতিটা পীরের আসলে যারা রিয়াল পীর, যারা সত্যিকারের পীর, এরা কিন্তু ভালো। কিন্তু বাংলাদেশে রিয়াল পীরের পাশাপাশি ভণ্ড পীরের সংখ্যা বেশি। আমার কথা কি বুঝতে পারছো? ভণ্ডদের সংখ্যা বেশি। রিয়াল পীরের, এই যে রিয়াল পীর তারা তো ভালো, কিন্তু ভণ্ডরা হলো আগাছা। গাছের সঙ্গে কি থাকে? আগাছা। এই যে বালিকা। তো এই গাজী এরকম একজন পীর, গ্রাম এলাকার মানুষ এই গাজীকে, গাজীর নাম নিয়ে ঘর থেকে বের হইতো এবং যে কোনো বিপদে আপদে গাজীর নাম নিত। আছে না এখনো দেখবা বিভিন্ন অশিক্ষিত কুসংস্কার আচ্ছন্ন মানুষ আল্লাহর নাম নেয় না, নেয় খাজা বাবার নাম। খাজা বাবার নাম। খাজা বাবার রহমতে আজকে মাছ বেশি ধরছি। তুই তো সবার আগে আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকবি। মাইজ ভান্ডারি বাবা, এরকম বিভিন্ন বাবা আছে, তোমরা নামও জানো, জানো না? এদিকে দেখো, এই যে গ্রাম এলাকার কুসংস্কার আচ্ছন্ন মানুষ বিভিন্ন বিপদে আপদে গাজীর নাম নিত। কেন গাজীর নাম নিত জানো? এদিকে তারা মনে করত যে কোনো বিপদে আপদে গাজীর নাম নিলে বিপদ কেটে যাবে। এখন কি হয়েছে? এই মতলব মিয়া এত অশিক্ষিত, সে মেঘনা নদীতে মাছ ধরে বেড়ায়। এখন দেখো কি বলছে এখানে, গাজী গাজী বলে যে নৌকা চলে উদ্দাম ঝড়ে, স্টার চেনা তো উদ্দাম। উদ্দাম অর্থ লিখো ভয়ঙ্কর। ভয়ঙ্কর ঝড়, বিশৃঙ্খল ঝড়। লিখেছ? উদ্দাম শব্দের অর্থ হচ্ছে ভয়ঙ্কর ঝড়, বিশৃঙ্খল ঝড়, যে ঝড়ে নৌকা ডুবিয়ে দেয়। এখন কি করছে জানো? এদিকে এই মতলব মিয়ার মতো অশিক্ষিত মাঝিরা ভয়ঙ্কর ঝড়ে কার নাম নিচ্ছে? গাজী। ভয়ঙ্কর ঝড়ে নৌকা যেন না ডুবে। রোস্তম শেখ, ঢাকার রিক্সাওয়ালা। স্টার চেনা দাও, ঢাকার রিক্সাওয়ালা। তাহলে যদি প্রশ্ন করে ঢাকার রিক্সাওয়ালার নাম কি ছিল? রোস্তম শেখ। মনে রাখো, যার ফুসফুস এখন পোকার দখলে, এই যে অনুধাবন দাও, যার ফুসফুস এখন পোকার দখলে, এটা মানে বুঝো রোস্তম শেখ যুদ্ধ করতে গিয়ে মারা গিয়েছে, আর তার মৃতদেহ এখন পোকামাকড়ের খাবার। এই রোস্তম শেখরা দেশের দখল ধরে রাখতে গিয়ে নিজের দেহের দখল ধরে রাখতে পারে নাই, মারা গিয়েছে। আর এই রোস্তম শেখদের মৃতদেহ এখন পোকামাকড়ের কীট পতঙ্গের খাবার। আচ্ছা, সগির আলী থেকে রোস্তম শেখ একটা টান দিয়ে, খেয়াল করো তো, সগির আলী থেকে রোস্তম শেখ একটা টান দিয়ে লিখে রাখো, উপেক্ষিত, অবহেলিত,
উপেক্ষিত অবহেলিত শক্তির জয়গান। দেখো তো, উপেক্ষিত অবহেলিত শক্তির জয়গান। আচ্ছা দেখো তো, সগির আলী থেকে রুস্তম শেখ, এরা বিভিন্ন দরিদ্র মানুষ না, শ্রমজীবী মানুষ না? এবং দেখেছো, কেউ রিক্সাওয়ালা, কেউ জেলে, কেউ মাঝি। এই রুস্তম শেখ, এই কেষ্টদাস, এই মতলব মিয়া কিংবা রুস্তম শেখের মতো মানুষরা, তারা কিন্তু আমাদের সমাজে অবহেলিত। কিন্তু তুমি কি জানো, এই অবহেলিত মানুষরাই ৭১-এর মুক্তিযুদ্ধে জেগে উঠেছিল। তারাই কিন্তু সবচেয়ে বেশি শহীদ হয়েছে, জানো? ৭১-এর মুক্তিযুদ্ধে এই অশিক্ষিত মানুষরাই বেশি মারা গিয়েছে, অথচ তাদের ইতিহাস আমরা স্মরণ করি না। দেখবে এই দেশে সবচেয়ে বাটপারি করে শিক্ষিত মানুষগুলো, ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নেয়। কোটায় কারা ঢুকে বলো তো? কোটায় কারা ঢুকে? শিক্ষিত মানুষরা। অশিক্ষিত মানুষ যারা, তারা তো সার্টিফিকেট নেয় নাই, তারা তো পড়ালেখা ভ্যালু বুঝে নেই। যারা অশিক্ষিত মানুষ, তারা কি পড়ালেখা জানতো না? তো তারা তো মুক্তিযোদ্ধা সার্টিফিকেটেরও গুরুত্ব জানতো না। আর সবচেয়ে বাটপারি গুলো করছে এই মানুষগুলো কোনোদিন মুক্তিযোদ্ধা সার্টিফিকেটের আশায় যুদ্ধ করতে যায় না, আর তাদের নিয়ে চেতনা ব্যবসা করছে যুগে যুগে শিক্ষিত মানুষগুলো। তাহলে দেখো, আর তুমি দেখেছো এই কবিতায় কোনো শিক্ষিত মানুষ নাই, দেখছো? সব অশিক্ষিত, খেটে খাওয়া মানুষ। কারণ এরাই রিয়াল প্রেমিক, এরাই দেশপ্রেমিক। আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ, স্টার চিহ্ন দাও, তেজি তরুণ, যার পদভারে বুঝো, পায়ের ভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলছে। স্টার চিহ্ন দাও। এই নতুন পৃথিবী মানে নতুন দেশ, নতুন মানচিত্র, নতুন পতাকা। আর সেই নতুন পতাকার নাম বাংলাদেশ, তোমার আমার প্রিয় বাংলাদেশ। তাহলে ৭১-এর মুক্তিযুদ্ধ ছিল সময়ের প্রয়োজন, তাই তো মুক্তিযোদ্ধারা এই মুক্তিযুদ্ধের করেছিল আয়োজন। যদি না হতো মুক্তিযুদ্ধ, তবে আমরা বাঙালি জাতি কোনোদিনও হতে পারতাম না শুদ্ধ। যদি না হতো মুক্তিযুদ্ধ, তাহলে বাঙালির ইতিহাস চিরতরে হয়ে যেত রুদ্ধ। যদি না হতো মুক্তিযুদ্ধ, তাহলে আমাদের ইতিহাস চিরতরে হয়ে যেত রুদ্ধ। সুতরাং ৭১-এর মুক্তিযুদ্ধকে অপমান করা যাবে না। ৭১-এর মুক্তিযুদ্ধ এই দেশে, হ্যাঁ এই দেশে অনেক সমস্যা আছে মানলাম, এই দেশে অনেক বৈষম্য আছে, কিন্তু ৭১-এর মুক্তিযুদ্ধ আমাদের একটা নাম দিয়েছে। সেই নামটার নাম কি? বাংলাদেশ। একটা পতাকা দিয়েছে, একটা আইডেন্টিটি দিয়েছে। ওইখানে দাঁড়িয়েই তুমি আমি যত আন্দোলন করছি। এই জন্য কখনো পিতৃঋণ অস্বীকার করতে পারবে না, কখনো তুমি পূর্বপুরুষদের অমর্যাদা করতে পারবে না। কারণ ইতিহাসটা তৈরি করে দিয়েছে তোমার আমার পূর্বপুরুষেরাই। তো অবশ্যই আমরা যত এগিয়ে যাই, আমরা আমাদের পূর্বপুরুষদের কাছে কৃতজ্ঞ থাকবো না বলো? আমরা কোনোটাকেই আমরা খাটো করব না। ইতিহাস, এই বাংলার যত ইতিহাস আছে, সবার অবদানকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব। সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্য, হে স্বাধীনতা। স্টার চিহ্ন অধীর। অধীর মানে বুঝো অধৈর্য। অধৈর্য হয়ে গেছে সবাই, অধৈর্য হয়ে গেছে সবাই, প্রতীক্ষা করছে তোমার জন্য। কার জন্য? স্বাধীনতা। স্টার চিহ্ন দাও। এখানে তোমরা প্রতীক্ষা শব্দটা একটু বোঝা উচিত, না হলে তোমরা এদিকে দেখো তো, অপেক্ষা ভার্সেস প্রতীক্ষা, দুইটার মধ্যে পার্থক্য আছে। অপেক্ষার প্রতীক্ষা এক জিনিস না। তোমরা অনেকে মনে করো যে স্যার দুইটা শব্দের অর্থ একই। হ্যাঁ, দুইটা শব্দের অর্থ একই, কিন্তু জানো এই দুইটা শব্দের মধ্যে পার্থক্য হচ্ছে আবেগে। এই দুইটা শব্দের মধ্যে পার্থক্য হচ্ছে ফিলিংসে। অপেক্ষা কোনটা জানো? অপেক্ষা হচ্ছে আবেগহীন শব্দ। আবেগহীন শব্দ বুঝো? এই যে আমার ক্লাস ছুটির অপেক্ষা, মিঠু স্যার আমি একটু পরেই
ক্লাস ছুটি দিয়ে দেবো, অপেক্ষা, গাড়ি আসার অপেক্ষা, আবেগী। এই অপেক্ষার মধ্যে কোনোই নেই। মা রান্না করতেছে, মায়ের রান্নার জন্য অপেক্ষা, মা তো রান্না করে দিবেই, মিঠু স্যার তো ছুটি করবে, স্কুল তো ছুটি হবে, এগুলো হলো অপেক্ষা। আর প্রতীক্ষা কোনটা জানো? মাইলস্টোন স্কুলের উপর যে বিমানটা বিধ্বস্ত হয়েছিল, তুমি কি জানো? যে বাবা মা তার সন্তানকে পায় নাই, সেই বাবা মা গভীর ভালোবাসা নিয়ে প্রতীক্ষা করছে তার সন্তানটা তার বুকে ফিরে আসবে। যে সন্তানটার সারা শরীর পুড়ে গেছে, চিনতে পারে না যে এই সন্তানটা তার বাবা মা, এই সন্তানটা তাদের কিনা, সেই বাবা মা মারা গেছে, তারপরও বাবা মা হসপিটালে মর্গের সামনে বসে আছে। কেন জানো? এই লাশটা তার সন্তানের কিনা, নামটা শুধু জানার জন্য, ডিএনএ পরীক্ষার জন্য। যে পাইলটটা প্রথম 1.5 ঘন্টা নিখোঁজ ছিল, তার প্রিয়জন, তার ওয়াইফ, সদ্য বিবাহিতা স্ত্রী প্রতীক্ষায় ছিল, আল্লাহ আমার স্বামীকে আমার বুকে ফিরিয়ে দাও। আমার কথা কি বুঝতে পেরেছ? ওইটার নাম প্রতীক্ষা। বুঝতে পারছো? ওই যে প্রেমিক গোলাপ ফুল হাতে নিয়ে প্রচন্ড দুপুর বেলায় সূর্যের প্রচন্ড তাপে দাঁড়িয়ে আছে গোলাপ ফুল হাতে নিয়ে, সে আসবে, সে আসবে। 3 ঘন্টা হয়ে গেছে, আসে না, কিন্তু মন বলে সে আসবে। গোলাপ ফুলের পাপড়ি সূর্যের তাপে ঝরে ঝরে পড়ছে রাজপথে, তবুও হাতে গোলাপ নিয়ে দাঁড়িয়ে আছে, সে আসবে। এটার নাম কি? প্রতীক্ষা। তাহলে প্রতীক্ষায় থাকে ফিলিংস, আবেগ। তাহলে দেখো তো, এই যে স্বাধীনতার জন্য সবাই প্রতীক্ষা করছি আমরা, সবাই, নট অপেক্ষা, প্রতীক্ষা। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশানা উড়িয়ে, স্টার চিহ্ন দাও, নতুন নিশানা। এই নিশানা হচ্ছে নতুন পতাকা, আর সেই নতুন পতাকাই হচ্ছে বাংলার দেশের পতাকা। দামামা বাজিয়ে দিক বিদিক, স্টার চিহ্ন দাও, দামামা। দামামা বুঝো? যুদ্ধের ঢোল, যুদ্ধের ঢাক। যুদ্ধে দেখবে যে সৈনিকদের উৎসাহ দেওয়ার জন্য ঢাক ঢোল পিটানো হয়। যুদ্ধে সৈনিকদের উৎসাহ দেওয়ার জন্য যে ঢাক ঢোল পিটানো হয়, সেটাকে বলে দামামা। দিক বিদিক হচ্ছে এদিক সেদিক চারদিক। এই বাংলায় তোমাকে আসতেই হবে, হে স্বাধীনতা। খেয়াল করো তো, লাস্ট লাইন, এখানে শব্দটা দেখো, তোমাকে আসতেই হবে। আচ্ছা, এই রস্বইটা না দিলে কি হয়? রস্বইটা না দিলেও তো একই অর্থ, তোমাকে আসতে হবে। কিন্তু জানো, তোমাকে আসতে হবে এটা হচ্ছে অনেকটাই আবেগহীন, মানে বাধ্য করা। কিন্তু জানো, তোমাকে আসতেই এখানে বেশি জোর দিয়ে বলেছে। এই লাইনটার পাশে লিখো, গভীর বিশ্বাস। গভীর বিশ্বাস, তোমাকে আসতেই হবে। তুমি না এসে পারবে না, কারণ তোমার জন্য এত বিসর্জন, এত রক্ত। হে স্বাধীনতা, তোমার জন্য অবুঝ শিশু হারিয়েছে তার বাবা মাকে, সাকিনা বিবি হরিদাসী হারিয়েছে তার স্বামীকে, কুকুর হারিয়েছে তার মালিককে। তোমার জন্য এত এত বিসর্জন, তুমি না এসে পারবে না, তোমাকে আসতেই হবে। গভীর বিশ্বাস। সেই বাংলা সিনেমার সেই নায়কের মতো, নায়িকাকে তার বাবা বন্দি করে রাখছে, নায়ক ছটফট করছে, আর নায়ক নায়িকার বাবার বাসার সামনে গিয়ে গান ধরছে, আমার ভালোবাসা সত্যি যদি হয় তোমাকে আসতেই হবে। অর্থাৎ নায়ক তার ভালোবাসার শক্তিতে আছে, যদি ভালোবাসা সত্যি হয় তোমাকে আসতেই হবে। আর আমাদের বিসর্জন, এত এত বিসর্জন যদি সত্যি হয় তোমাকে আসতেই হবে। শব্দার্থ টিকা, খান্ডব দাহন। খান্ডব দাহন, খান্ডব মূলত মহাভারতের একটি বিখ্যাত অরণ্য, স্টার চিহ্ন দাও, মহাভারতের, যা আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল, নির্বিচারে ধ্বংস করা হয়েছিল অরণ্যের প্রায় সকল প্রাণীকে। এই কবিতায় স্টার চিহ্ন দাও, পাকিস্তানি হানাদার বাহিনীর হত্যাকাণ্ড ও ধ্বংসযজ্ঞকে খান্ডব দাহন হিসাবে চিহ্নিত করা হয়েছে। এরপরে শীতের সিঁদুর মুছে গেল হরিদাসী, যত্রতত্র। পরের পৃষ্ঠায় দেখো, থুত্থর এক বুড়ো, পাঠ পরিচিতি।
তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা শীর্ষক কবিতাটি, এখানে দুইটা লাইন খুবই গুরুত্বপূর্ণ। দেখো, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা শীর্ষক কবিতাটি শামসুর রহমানের শ্রেষ্ঠ কবিতা নামক কাব্য থেকে নেওয়া হয়েছে। স্টার চিহ্ন দাও। শামসুর রহমানের শ্রেষ্ঠ কবিতা থেকে নেওয়া হয়েছে। পরের লাইনটা দেখো তো, খুব বিভ্রান্তিকর। কবিতাটি কবির বন্দি শিবির নামক কাব্যের অন্তর্ভুক্ত। তাহলে কি হইল? স্টার চিহ্ন দাও। বন্দি শিবির থেকে নামক কাব্যের অন্তর্ভুক্ত, কেন? এইটা বললেই তো হইতো, যেই কবিতাটা বন্দি শিবির থেকে নেওয়া হয়েছে, হয়তো বলতে পারতো না। এখন বাবারা, তোমাদের যদি অবজেক্টিভে প্রশ্ন করে যে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কোথা থেকে নেওয়া হয়েছে, তাহলে বলবে শামসুর রহমানের শ্রেষ্ঠ কবিতা থেকে নেওয়া হয়েছে। আর যদি বলে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কোন কাব্যের অন্তর্ভুক্ত, তাহলে কি বলবে? বন্দি শিবির থেকে। কোনো সমস্যা আছে? পুরো কবিতাটা বোঝা গেল? ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো।